শব্দটার মানেটা আগে একটু বুঝাই। যেমন অনেকে আমরা মনে করি ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর যদি আমরা কম্পিউটিং মানে কম্পিউটার যদি চিন্তা করি তার মানে বিভিন্ন স্যাম্বল দেওয়া থাকে দেখে আমরা চিন্তা করি যে মেঘের ভিতরে কম্পিউটার আছে। ব্যাপারটা এমন কিনা? আসলে ব্যাপারটা এরকম না। ক্লাউড শব্দটার নামকরণের পিছনে কারণটা হলো যে আমরা বিভিন্ন দেখবো যে নেটওয়ার্কিং যে ডায়াগ্রাম গুলো আমরা মিন করে থাকি, সেখানে স্পেসিফিক্যালি ইন্টারনেটের একটা পার্ট বোঝানোর জন্য কিন্তু এই মেঘটা ব্যবহার করা হয়। সেখান থেকে আসলে ক্লাউডের নামকরণটা আসছে। মানে এটা ব্যাপারটা এমন না যে মেঘের ভিতরে কম্পিউটার রাখা আছে। তাহলে এই শেপগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে ওয়্যারলেস কমিউনিকেশন করি। তো যেখানে আসলে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমেই তো আমরা এক দেশ থেকে আরেক দেশ বা পুরো বিশ্বব্যাপী কমিউনিকেশন করছি। তো সেই ইন্টারনেটের স্পেসিফিক পার্টটা বোঝানোর জন্যই বেসিক্যালি এই ক্লাউড শব্দটার নামকরণ করা হয়। আচ্ছা, এখন এই ক্লাউড কম্পিউটিং এর ডেফিনিশন দিতে গেলে প্রথমত আমি একটা ভিডিও দিয়ে তারপরে তোমাদেরকে আমি একটু গেস করানোর চেষ্টা করি। এই ভিডিওটা আগে দেখো, এটা ইউটিউবেও আছে, গুগলের একটা ডাটা সেন্টার। হ্যাঁ, এটা ঠিক আছে। Floor. The first thing that I notice is that it's a little warm in here. It's about 80 degrees Fahrenheit. Google runs our data centers warmer than most because it helps with the efficiency. You'll notice that we have overhead power distribution. Coming from the outside yard, we bring in the high voltage power, distribute across the bus bars to all of the customized bus taps that are basically plugs where we plug in all the extension cords. All of our racks don't really look like a traditional server rack. These are custom designed and built for Google so that we can optimize the servers for hyper efficiency and high performance computing. It's true that sometimes drives fail and we have to replace them to upgrade them because maybe they're just no longer efficient to run. We have a very thorough end-to-end chain of custody process for managing those drives from the time that they're checked out to the server till they're brought to an ultra-secure cage where they're erased and crushed if necessary. Okay, here we are on the data center floor. The first thing that এটা হচ্ছে গুগলের একটা ডাটা সেন্টার। এরকম আরো ওদের বেশ কয়েকটা আছে, একাধিক জায়গায় ব্যাকআপ রাখার জন্য ওরা ইউজ করে থাকে। এটা দেখানোর মানেটা হলো যে যেমন আমরা ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করি, আমাদের ফেসবুকের ডাটাগুলো থাকে, এরকম বিভিন্ন সোশ্যাল কমিউনিকেশন সাইট গুলোর কোটি কোটি ইউজারের ডাটাগুলো রাখতেছে। আসলে জায়গাটা কেমন হয়? তো আমরা দেখলাম যে আসলে আমরা ফিল করি ব্যাপারগুলোকে, কোথাও একটা সংরক্ষণ করা আছে, কিন্তু এনভায়রনমেন্টটা কেমন এটা বোঝানোর জন্য দেখানো। তো আসলে এখানে দেখো যে মেশিনগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ভার্চুয়াল মেশিন। এক একটা ভার্চুয়াল মেশিনের আন্ডারে তোমার 7টা 8টা করে সার্ভার চলে। এরকম বিভিন্ন সীমাবদ্ধতা দিয়ে মানে তারা যেরকম ক্যাপাসিটি দিবে সেরকম ভাবে তৈরি করে থাকে। তো বারবার এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো, এই জন্য এই এনভায়রনমেন্টটা দেখালাম। তো প্রথমত আমরা যদি সংজ্ঞা দিই তাহলে ক্লাউড কম্পিউটিং বিষয়টা কি? ক্লাউড কম্পিউটিং বিষয়টা হলো একটা ভার্চুয়াল কম্পিউটার। কারণ দেখো এটার কিন্তু অস্তিত্ব আছে, এমন না যে এটার অস্তিত্ব নাই। আমরা তো দেখতেই পাই না, কিন্তু আমরা আসলে দেখতে পাই না কোথায় ডাটা প্রসেস হচ্ছে, কিভাবে আছে, এগুলো আমাদের জানার দরকারও হয় না। আমরা এই সেবাগুলো গ্রহণ করি শুধুমাত্র ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার পরে। তো এই জন্য বলতেছে যে ক্লাউড কম্পিউটিংটা একটা ভার্চুয়াল কম্পিউটার যা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরিষেবা সরবরাহ করে থাকে। অথবা এটাকে আরেকটু সহজ করে যদি বলি, তাহলে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতিটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তার মানে এটার কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশন নাই। তুমি ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যে কোনো দেশ থেকে তুমি অ্যাক্সেস গুলো করতে পারো। ধরো তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখন এইটা যে শুধুমাত্র বাংলাদেশে থাকলেই তুমি ইউজ করতে পারবা ব্যাপারটা তো এমন না। বিশ্বের যে কোনো জায়গায় যে শুধু যদি তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকে বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে তুমি সেই সাইটগুলোর অ্যাক্সেস নিতে পারবা। এই জন্য বলা হচ্ছে যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে ক্লাউড কম্পিউটিং মানে কি শুধু ডাটা সংরক্ষণ করা? ব্যাপারটা এরকম কিনা, যেন আমরা ফেসবুকের ডাটাগুলো আমার এক জায়গায় জমা আছে, আমি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি ডাটাগুলো আমার ব্রাউজারে আসতেছে।
অনেকে এটা মনে করে যে ক্লাউড কম্পিউটিং মানে তাহলে শুধুমাত্র মনে হয় ডাটা সংরক্ষণ করা, এছাড়া আর কি সেবা বোঝায়। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এই জন্য আরেকটা ডেফিনেশন আমি এখানে দিয়েছি, দেখো। ক্লাউড কম্পিউটিং হলো কম্পিউটার রিসোর্স গুলো। কম্পিউটার রিসোর্স বলতে এখানে মিন করা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার গুলোকে। এর সার্ভিস গুলো ইন্টারনেটের মাধ্যমে প্রদান করে। ইন্টারনেট কানেকশন লাগবে, এটা মাস্ট। এখন এইখানে সফটওয়্যার সেবা বলতে আমরা যেরকম ডাটা সংরক্ষণ করি, যেমন গুগল ড্রাইভ ইউজ করি, এগুলোকে আমি সফটওয়্যার সার্ভিস বা সেবা বলছি। এখন হার্ডওয়্যারের বিষয়টা কি? আসলে ক্লাউড কম্পিউটিং হার্ডওয়্যার সেবা দেওয়া বলতে এইটা বোঝায় যে, মনে করো তোমার একটা হাই কনফিগারেশনের পিসি দরকার। তোমার হয়তো ডুয়াল কোরের একটা পিসি আছে, অথবা র্যাম রম প্রসেসিং এগুলো কনফিগারেশন হয়তো ভালো না, কিন্তু তোমার একটা স্পেসিফিক কাজের জন্য অনেক হাই কনফিগারেশনের একটা কম্পিউটার দরকার। ধরো তুমি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবা অথবা ভিডিও এডিটিং এর কাজ করবা, এই জন্য যে সফটওয়্যার গুলো দিতে হবে তোমার কম্পিউটারে দিতে গেলে হয়তো হ্যাং করে। এত ভালো মানের কনফিগারেশন দিয়ে তোমার পিসিটা তৈরি করা নয়। এখন তুমি যদি দুইটা বা একটা দিনের কাজের জন্য একটা ভালো কনফিগারেশনের কম্পিউটার হয়তো তুমি বানায় নিলাম, মনে করো তুমি প্রফেশনাল ভিডিও এডিটিং কাজ করো না, কিন্তু নিজেদের পারিবারিক প্রোগ্রামগুলোর কিছু ভিডিও এডিটিং এর কাজ তুমি করবা। সেটা করতে যেয়ে দেখতেছো তোমার কম্পিউটারের কনফিগারেশনটা আসলে এরকম নয়। তো এখন আমি দুইটা একটা দিনের কাজের জন্য আমি কি আরেকটা ভালো কনফিগারেশনের কম্পিউটার কিনবো? তাহলে এটা তো আমার অনেক বেশি খরচ বেড়ে যাবে। তখন আসলে ক্লাউডের যারা সার্ভিস প্রোভাইডার তারা এরকম সার্ভিস তোমাকে দেয় যে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করলে তারা তোমাকে একটা যেরকম কনফিগারেশন চাওয়া, যে র্যাম এত, রম এত, আমার প্রসেসিং এত, যেরকম কনফিগারেশন চাই বা প্রসেসিং ক্ষমতা কত, সবকিছু যদি তুমি বলে দাও, তাহলে সেরকম কনফিগারেশনের একটা পিসি তুমি ইন্টারনেটের সাথে কানেক্ট হলে তুমি দূর থেকে এটা ব্যবহার করতে পারবা। মানে তুমি সরাসরি এখন তোমার সামনে যে মোবাইল বা আমার সামনে যে ল্যাপটপটা আছে আমরা যেরকম ব্যবহার করতেছি, এই সেম কাজগুলোই তুমি করতে পারবা, কিন্তু সেই কম্পিউটারটা দূরবর্তী কোনো একটা জায়গায় থাকবে। যেমন আমি তোমাকে একটা এনভায়রনমেন্ট দেখালাম, যেরকম একটা এনভায়রনমেন্ট থাকবে, কিন্তু তারা তোমাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে ব্যবহার করার জন্য। যেরকম আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা অ্যাক্সেস পেয়ে গেছি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ব্যবহার করতে পারি। যেমন মনে করো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে সেটা যে জিমেইল দিয়ে তোমার চ্যানেলটা খোলা সেটা দিয়ে লগ ইন থাকলে তুমি ভিডিও আপলোড করতে পারো, ডিলিট করতে পারো, সবকিছুই করতে পারো। তো এদের ব্যাপারটাও এরকম। এই জন্য আসলে কখনো ভেবে নেওয়ার এরকম কারণ নেই যে ক্লাউড কম্পিউটিং মানে শুধুমাত্র ডাটা সংরক্ষণ করা আর সফটওয়্যার সেবাগুলো না। এখানে হার্ডওয়্যার সফটওয়্যার দুই ধরনের সেবাই প্রদান করে থাকে ক্লাউড সার্ভিস প্রোভাইডার। তবে পাবলিকলি আমরা যে সেবাটা সব থেকে বেশি গ্রহণ করি সেটা হচ্ছে সফটওয়্যার সেবা। বোঝা গেছে কিনা? আরো ক্লিয়ার কনসেপ্ট পাবা, আরো অনেকগুলো ডেফিনিশন দিলে আরো বুঝতে পারবা। আমরা যদি আরো সহজ করে বলি তাহলে ক্লাউড কম্পিউটিংটা হলো নিজের দরকারে আরেকজনের জিনিসপত্র শেয়ার করা। তোমার যদি অনেক ভালো কনফিগারেশনের একটা পিসি কেনার সামর্থ্য থাকতো তাহলে তো ক্লাউড প্রোভাইডারদের কাছ থেকে সে সেবা নিত না। সেম ভাবে তুমি চিন্তা করো যে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি যতগুলো তোমার ভিডিও আছে সবগুলো নিজের একটা সার্ভার তৈরি করে একটা রুমে এরকম একটা এনভায়রনমেন্টে রেখে তুমি সংরক্ষণ করবা, কিন্তু এটা তো কস্ট ইফেক্টিভ না, অনেক বেশি খরচ হয়ে যাবে। একটা জায়গা লাগবে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে রাখতে হবে, সেটা দেখভাল করার জন্য একটা লোক লাগবে। আবার যদি ডাটাগুলো কোনো কারণে নষ্ট হয়ে যায় তার জন্য রিকভারি সিস্টেম, আবার ব্যাকআপ সিস্টেম সবকিছু রাখতে হবে, তোমার কস্টিংটা অনেক বেড়ে যাবে। কিন্তু ক্লাউড প্রোভাইডাররা আমাদের কি করতেছে, যে আমাদের দরকার, আমরা নির্দিষ্ট একটা চুক্তি করতেছি যে ভাই এত বছরে এত টাকা দিব, তার বিনিময়ে তাদের জিনিসপত্র তোমাকে শেয়ার করতেছে। এতে লাভ কিন্তু দুজনেরই হচ্ছে। দুজনের হচ্ছে বলতে কিরকম, তারা যেরকম তোমার কাছে ভাড়া দিচ্ছে, তাদের কাছে জায়গা মনে করো এনাফ আছে, অনেক স্টোরেজ আছে, অনেকগুলো পিসি আছে, তোমাকে ভাড়া দিচ্ছে, বিনিময়ে সে একটা টাকা পাচ্ছে। তুমি যখন আবার তাদের সাথে চুক্তি বাতিল করতেছো, এটা আরেকজনকে ভাড়া দিচ্ছে। এতে কি হচ্ছে, যে আমি যদি নিজে একটা এনভায়রনমেন্ট তৈরি করতাম আমার খরচ বাড়তো, সেখান থেকে আমি লাভবান হচ্ছি। তারা লাভবান হচ্ছে কোন দিক থেকে, যে তুমি ভাড়া না নিলে বা ওইটা যদি ফাঁকা থাকে তাহলে সেটা আরেকজনকে ভাড়া দিতে পারতেছে, তার জিনিসটাও বসে থাকতেছে না। সো তারাও লাভবান হচ্ছে। আমরা নিজে তৈরি করতে গেলে যত কস্টিং আসতো ততটা কস্টিং আসতেছে না, কম খরচে আমরা সেবাটা নিতে পারছি, আমরাও লাভবান হচ্ছি। এবং আমাদের
সিকিউরিটি তারাই প্রোভাইড করতেছে, ব্যাকআপ সিস্টেম তারাই প্রোভাইড করতেছে। বুঝতে পেরেছো কিনা? আমি আরো কয়েকটা উদাহরণ দিই, তাহলে আর ভালো বুঝতে পারবা। যেমন সিডি প্লেয়ারের কথা চিন্তা করো। এখন যেরকম ইউটিউবে মানুষ অসংখ্য ভিডিও দেখতেছে, গ্রামগঞ্জেও সব জায়গাতে না পাইলেও অনেক জায়গাতেই ইন্টারনেটের ব্যবহারটা মানুষ এখন করতেছে। কিন্তু একটা সময় ছিল সিডি প্লেয়ার গুলো তোমার বিনোদনের মাধ্যম ছিল। তো সে সময় তো আসলে মানুষের টাকা পয়সা দিয়ে সবার বাড়িতে বাড়িতে সিডি প্লেয়ার রাখা সম্ভব ছিল না। তখন মানুষ কি করতো, সিডি প্লেয়ারের যে দোকানগুলো থাকতো সেখান থেকে 20 জন 25 জন মানুষ মিলে ভাড়া করে নিয়ে এসে তারা আহ বিনোদন, মনে করো যে সিনেমা দেখতো, গান শুনতো। এরপরে 2 দিন বা 3 দিন পরে তারা আবার ব্যাগ দিয়ে আসতো। এটা কিন্তু দেখো যে দোকানদাররাও লাভবান হচ্ছে, কারণ তুমি যখন ব্যাগ দিয়ে আসতেছো সে আরেকজনকে ওই জিনিসটা ভাড়া দিচ্ছে। আবার একটা সিডি প্লেয়ার কিনতে গেলে তোমার যে টাকাটা কস্টিং আসতো সেটাও কিন্তু তোমার কস্টিংটা আসতেছে না। ক্লাউড কম্পিউটিং এর সেবাটা ওইরকমই। সেম ভাবে আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন লাইব্রেরি থেকে আমরা বই পড়ি। 14 দিনের জন্য আমি 10-15টা বই নিয়ে আসলাম, এই জন্য নির্দিষ্ট একটা টাকা দিয়ে দিলাম। তুমি যখন ব্যাগ দিয়ে আসতেছে এই বই আবার আরেকজন পড়তেছে, তোমার দিক থেকে লাভ কি? তুমি যদি বইগুলো নিজে টাকা দিয়ে কিনে পড়তে যেতে অনেক টাকা খরচ হতো। আবার এই বইগুলো রাখার জন্য তোমার বাসায় একটা বই রাখার আবার একটা নির্দিষ্ট একটা স্পেস ব্যয় হতো। সেই ঝামেলা থেকে তুমি মুক্তি পাচ্ছ। আবার যারা লাইব্রেরিয়ান, যারা এরকম ভাড়া দিচ্ছে, তাদের দিক থেকে লাভ কি? তুমি যখন বইটা দিয়ে আসতেছো সে আবার আরেকজনকে ওটা ভাড়ার বিনিময়ে দিচ্ছে। সেম ভাবে আমরা বিদ্যুতের ব্যবহার করার কথা বলতে পারি। যেমন দেখো, আমরা যদি ইলেকট্রিসিটি প্রডিউস করতাম, তাহলে এইটা আমাদের অনেক বেশি খরচ আসতো, মেনটেন করার জন্য লোক লাগতো, অনেক ঝামেলা। কিন্তু আমরা দেখো এসব কিছু আমাদের বোঝার দরকারও হয় না। আমরা বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতেছি, কোথায় থেকে প্রডিউস হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমাদের জানার দরকার নেই। শুধু মাস শেষে একটা বিল দিয়ে দিচ্ছি। তুমি বিদ্যুৎ ব্যবহার না করলে এটা আরেকজনের বাসায় সংযোগ দিচ্ছে। এতে কি হচ্ছে যে অথরিটি কিন্তু ঠিকই লাভবান হচ্ছে। লাস্টে আরেকটা এক্সাম্পল দিই, যেমন ডেকোরেশনের দোকান থেকে আমরা অনেক কিছু ভাড়া নেই, তাই না? কোনো একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে যদি এরকম হয় যে 400টা চেয়ার দরকার, 400 মানুষকে ইনভাইট করছে, আবার মনে করো 100টা 150টা টেবিল লাগলো, এরপরে থালা বাসন প্লেট এগুলো তো আছেই। হয়তো কোনো একটা মানুষের এই সব কিছু কেনার হয়তো অ্যাবিলিটি থাকতেই পারে, কিন্তু যখন বিয়ের অনুষ্ঠানটা পার হয়ে যাবে তখন কি তার এতগুলো চেয়ার টেবিল লাগবে? তার মানে এই টাকাগুলো তার আননেসেসারি নষ্ট হবে, অথবা এগুলো সংরক্ষণ করার জন্য তার একটা জায়গা দরকার। কিন্তু ডেকোরেশনের দোকান থেকে ভাড়া নিলে দেখো যে আমরা কি করতেছি, আমাদের প্রয়োজন, আমরা অন্যের জিনিসটা শেয়ার করতেছি। কার? ডেকোরেশন অথরিটির। আমরা চেয়ার টেবিল এটা শেয়ার করতেছি, তার বিনিময়ে তাকে কিছু টাকা দিচ্ছি। এই জন্য আমাদের এটা সংরক্ষণ করারও কোনো ঝামেলা নেই, তাদেরকে দিয়ে আসতেছি, তারাই সংরক্ষণ করতেছে। তারা কিভাবে লাভবান হচ্ছে? তুমি যখন দিয়ে আসতেছো, আরেকজনের হয়তো বাসায় কোনো প্রোগ্রাম আছে, সে আবার ওখান থেকে ভাড়া নিয়ে যাচ্ছে। ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা এক্স্যাক্টলি সেম। আমি এতক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করেছি শুধুমাত্র সংজ্ঞাটা বোঝানোর চেষ্টা করেছি। যেমন এখানে এগুলো রেসপেক্টে আরো দুটো সংজ্ঞা আমি দিয়েছি, যেমন কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মতো ব্যবহার অনুসারে ভাড়া দেওয়ার সিস্টেমটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। মানে তুমি যে পরিমাণ চাইবা সে পরিমাণই তারা দিতে পারবে। আর এই কথাটা আগেই বলেছি, এতে যারা সেবা দাতা এবং গ্রহীতা উভয় পক্ষেই লাভবান হয়। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম শুধুমাত্র সংজ্ঞা পড়ালাম। কারো কি কোনো বুঝতে সমস্যা আছে কিনা? ক্লাউড কম্পিউটিং কি বিষয়টা কি ফিল করতে পারছো? না বুঝলে বলো। হ্যাঁ, ইশরাত ঠিক জাহান, আছে। জি স্যার। বুঝতেছো? জি আরাম? স্যার। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। এই কথাগুলো অনেক জায়গাতে লেখা থাকে, হ্যাঁ, শুধু এইচএসসি লেভেলের জন্য নয়। বাস্তবে এই টার্মগুলো নিজেদের জানার জন্য জানা দরকার। অনেক জায়গাতেই দেখবা ক্লাউড কম্পিউটিং বা এরকম অনেক টার্মগুলো লেখা থাকে। তাহলে আজকে আমরা বুঝে গেলাম যে ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড দিয়ে এখানে ব্যাপারটা কি মিন করতেছে। আর সব সময় আমরা কিন্তু এখন থেকে মাথায় এটা রাখবো না যে ক্লাউড কম্পিউটিং মানে হলো ডাটা সংরক্ষণ করা। এখন অনেকগুলো সংজ্ঞা লিখেছি তোমাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্য, প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য।
তোমরা প্রথম স্লাইড থেকে প্রথমটা অথবা অন্যভাবে বলা যায় বলে দ্বিতীয় যে ডেফিনিশনটা আছে এটা ব্যবহার করলেই হবে। বাট ওটার ছাড়াও আমি এই সংজ্ঞাগুলো পড়িয়েছি যে টোটালি আসলে ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়, এটার বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করার জন্য এই সংজ্ঞাগুলো আমি বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করে তোমাদেরকে বোঝানোর জন্য ইউজ করেছি। বাট তোমরা প্রথম স্লাইড থেকে প্রথমটা অথবা দ্বিতীয় ডেফিনিশন যে কোনো একটা পরীক্ষায় লিখলেই হবে। আচ্ছা, এখন আমরা যাই যে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধাগুলো কি কি পাওয়া যায়। এই বৈশিষ্ট্যগুলো প্রথমত আমরা একটু ব্যাখ্যা করি। রিসোর্স স্কেলাবিলিটি, এটাই বইতে বেশি লেখা থাকে, বাংলা খুব একটা ট্রাম পাওয়া যায় না বই পুস্তকগুলোতে। তারপরে এখানে লিখে রাখছি যত চাই ততই পাই, ব্যাপারটা এরকম। এখন এখানে যা লেখা আছে আমি আমার মতো করে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। যারা ক্লাউড প্রোভাইডার তাদের কাছে কিন্তু রিসোর্সটা এনাফ। রিসোর্সটা এনাফ বলতে, রিসোর্স বলতে আমরা কি বুঝাইছিলাম? শুধু কি সফটওয়্যার নাকি হার্ডওয়্যার সফটওয়্যার দুটোই? স্যার দুইটাই। দুটাই বুঝাইছিলাম। এখন মনে করো যে তুমি তাদের কাছ থেকে 100টা কম্পিউটার ভাড়া নিবা, তারা দিতে পারবে। তোমার যদি মনে হয় 50টা কম্পিউটার লাগবে, মনে করো একটা ডেকোরেশনের বিশাল দোকান, সচরাচর তো একটা বিয়ে বাড়িতে ধরো 5,000 লোক দাওয়াত করলো, তো ডেকোরেশনের দোকানটা যদি এরকম হয় তার কাছে 10,000 চেয়ার টেবিল আছে, এর বেশি তার ভাড়া লাগবে না। এখন একটা মানুষ 500টা চাইলেও দিতে পারবে, 200টা চাইলেও দিতে পারবে, 5,000 চাইলেও দিতে পারবে, ব্যাপারটা এরকম। তো তাদের কাছে স্টোরেজ বলো, তাদের হার্ডওয়্যার বলো, মানে দ্যাট মিনস কম্পিউটার বলো, সবকিছুই তাদের কাছে এনাফ আছে। তুমি যে পরিমাণ চাইবা আমরা তো মানে আমাদেরকে তারা সেই পরিমাণ সেবাটাই দিতে পারবে। এই জন্য এই পয়েন্টটাকে বলা হচ্ছে রিসোর্স স্কেলাবিলিটি, মানে তাদের কাছে রিসোর্সটা এনাফ, প্রচুর আছে। তুমি যে পরিমাণ চাইবা তারা কন্ট্রাক্টে গেলে সে পরিমাণ তোমাকে প্রোভাইড করে থাকবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অন ডিমান্ড, চাহিদা মাত্রই। কারণ আমরা জানি যে অনলাইন সার্ভিস গুলো, যেমন যে কোনো সার্ভিসের কথাই বলতে পারো, যেমন আমরা ই কমার্স সাইটে কেনাকাটা করি, এটা কি এমন হয় যে রাত 12টার পর তারা ঘুমায় যায় আর কেনাকাটা করা যায় না? না স্যার, 24/7। হ্যাঁ, তো এইখানেও ক্লাউড কম্পিউটিং এর সেবাগুলো হচ্ছে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবে। আর আরেকটা অন ডিমান্ড বলতে যেটা বোঝায় যে তুমি তোমার মানে যেটা চাহিদা সেটা ইচ্ছা মতো কম বেশি করতে পারবা। এটা অনেকে বুঝে না, আমি একটু বলি। মনে করো আমি একটা ওয়েবসাইট কোনো একটা ক্লাউড প্রোভাইডার কোম্পানির সার্ভারে জমা রাখবো। এখন আমি 1 টেরা স্পেস কিনে নিয়েছি, কিন্তু আমি দেখতেছি যে আমার যে ডকুমেন্ট গুলো জমা রাখি ওদের ওখানে, আমার হয়তো সে পরিমাণ জায়গা লাগতেছে না। আমি 1 বছর শুধু শুধু ধরো 1 বছরের জন্য নিয়েছি, আমি এত টাকা ভাড়া কেন দেবো? আমি বলতেছি ভাই আমার 1 টেরা স্পেস লাগবে না, আপনি আমাকে 500 জিবি ভাড়া দেন। তারা তোমার ওই রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দিবে, আপডেট করে দিবে যে না, তার 1 টেরা জায়গা লাগতেছে না, তুমি চাইলে কম বেশি করতে পারবো। আবার যদি মনে হয় যে না, তুমি একটা নতুন বিজনেস স্টার্ট করেছো, তখন তোমার 1 টেরা স্পেস লাগতো, কিন্তু পরে দেখতেছো যে ডে বাই ডে ক্লায়েন্ট বাড়তেছে, তোমার কোম্পানির ডাটা বাড়তেছে, তুমি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করলে তোমাকে স্পেসটা বাড়ায় দিতে পারবে। যেমন আমরা ডিফল্ট ভাবে জিমেইলে, গুগল ড্রাইভ ধরো 15 জিবি ডাটা রাখতে পারি। এখন তোমার যদি মনে হয় যে না, আমি টাকার বিনিময়ে আরো কিছু কিনে নিব, তাহলে কিন্তু গুগল ড্রাইভের স্পেস তারা বাড়ায় দিবে। কয়েক বছরে নির্দিষ্ট একটা পেমেন্ট থাকবে যে এত টাকা দিলে তোমাকে বাড়ায় দিবে। তুমি যদি বলো যে না আমার আরো স্পেস দরকার, তারা তোমাকে ডে বাই ডে বাড়ায় দিবে, এবং যে কোনো সময় আমরা এই সেবাটা নিতে পারবো। এই কথাটাই এই ঘটনাগুলোকে মিন করে যে অন ডিমান্ড। 3 নাম্বার পয়েন্টটাও খুব সুন্দর, পে অ্যাজ ইউ গো। এখানে যা লেখা আছে তার থেকে আমি নিজের মতো করে বলি, তাহলে এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। পে অ্যাজ ইউ গো মানে হলো, মাঝখানে দেখবা রবির একটা অ্যাড দিতে, তাই না, যে রবি কথা বলে স্টেট কাট, মানে যতটুকু কথা বলে ততটুকুই টাকা কাটে, এরকম মাঝখানে মনে হয় একটা অ্যাড দিয়েছিল, তোমরা হয়তো দেখে থাকবে। এই ক্লাউড কম্পিউটিং এর বিষয়টা ঠিক এরকমই, যে তুমি যতটুকু সেবা নিবা তার জন্য ততটুকুই পয়সা দিবা, ব্যাপারটা এরকম। মানে আমি দুটো উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবা। যেমন আমরা অনেক সময় দেখবা যে বাজারে গেলে, মনে করো তুমি একটা শাকের আটি কিনতে গেছো, শাক কিনতে গেছো বাজারে, দেখবা তারা কিন্তু বলে যে মামা আপনি যদি 3 আটি নেন তাহলে 15 টাকা দিতে হবে, আর যদি আলাদা আলাদা ভাবে নেন তাহলে দেখা গেল যে 10 টাকা করে দিতে হবে, 30 টাকা, এরকম তারা কিন্তু বিভিন্ন অফার দেয়। তো ক্লাউড কম্পিউটিং বিষয়টা কিন্তু এরকম না যে তুমি
এত সংখ্যক নিলে তোমার জন্য এত টাকা দিবে, আর তুমি কম সার্ভিস নিচ্ছ বেশি টাকা দিবে, ব্যাপারটা এরকম না। তুমি যতটুকু সার্ভিস নিবা, যতটুকু পেমেন্ট আসে এক্স্যাক্টলি তোমার ততটুকু পেমেন্ট দিতে হবে। যত সময়ের জন্য নিবা তত সময়ের জন্যই দিতে হবে। এমন না যে তুমি 30 দিনের জন্য কিনেছো, তোমাকে 60 দিনের সার্ভিসটা চার্জ করবে, ব্যাপারটা এমন না। আরেকটা উদাহরণ দেই, সেটা হলো আমরা যখন যদি কোনো ভালোগুলো প্লেস হয়, ধরো যে একদম বিচের ধারে, কক্সবাজার ধরো বিচের ধারে একটা হোটেল ধরো তোমার খুব পছন্দের, কিন্তু সেখানে আগে থেকে যদি তুমি রিজার্ভ না করে যাও তাহলে সেই হোটেলটার রুম ফাঁকা থাকে না। তুমি হয়তো আগে থেকেই বুক দিয়ে গেছো যে আমি এত তারিখ থেকে এত তারিখ, ধরো 3 দিন থাকবা। এখন এরা কি করে যে তুমি 2 দিন থাকছো, এরপরে পরের দিন পড়ে গেছে, তোমার বাসা থেকে একটা কল আসছে ইমার্জেন্সি, তোমার ফ্যামিলি কোনো একজন মেম্বার ধরো অসুস্থ, তুমি চলে আসলে তোমাকে কি ওরা টাকা ব্যাক দিবে? তোমার কিন্তু না ওই স্যার, দিনের যে সহই কিন্তু দিনের তারা জন্য টাকা উঠছিলাম ওইটুকু টাকাই নিবে। ওইটুকু টাকাই নিবে। যেমন আমার কথাই বলি, আমি শাইনে পরীক্ষা দেওয়ার আগে চাকরির একটা পরীক্ষা দিতে গেছিলাম হচ্ছে তোমার সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে, লেকচারার হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য গেছিলাম। তো আমার যে রিলেটিভ গুলো থাকে তারা সিলেট শহরে কেউ থাকে না, সিলেট শহর থেকে দূরবর্তী কোনো জায়গায় থাকে, যেটা আসলে ওই ক্যান্টনমেন্ট থেকে অনেক দূরে। এখন আমি পৌঁছাইছি যে ধরো ভোর 5টার, হ্যাঁ 5টা এরকমই হবে। এখন ওখানে তো রেস্ট না নিলে পরীক্ষা 10টায়, এখন কি করব? তো ভাবলাম যে ঘুম ঘুম লাগতেছে, যদি গোসল করে নিতে পারি তাহলে অনেকটা ফ্রেশ লাগবে বা ঘুমের ভাবটা কেটে যাবে। তো তখন আমি হোটেল একটা রিজার্ভ করলাম একদিনের জন্য, তারপরে মানে আশেপাশে আর কি কাছাকাছি। তারপরে গোসল করে ফ্রেশ হয়ে 2-1 ঘন্টা স্টাডি করলাম যে আসলে কিছু জিনিস থাকে যে এইচএসসি লেভেলের বাইরে থাকে। একজন টিচার হিসাবে নিতে গেলে তো শুধু তোমাদের ইন্টারের বই থেকে দেয় না, অনার্স এর অনেক প্রশ্নগুলোই থাকে। তো যেগুলো সচরাচর এইচএসসি লেভেলে নাই সেগুলো তো আর আমি সবসময় পড়াই না, বা আমরা জেনে আসছি। ধরো যে একটা কোর্স পড়েছি 2013 সালে, এখন কি আমার মনে আছে? সেগুলো তো দেখতে হবে। তো সেগুলো বসে থেকে দেখলাম। এরপর আমি 10টার আগে ধরো 9টায় বেরোলাম পরীক্ষা দেওয়ার জন্য, ওখান থেকে যেতে সময় লাগবে, কিছুক্ষণ আগে প্রবেশ করতে হবে। এখন আমাকে কি ওই একদিনের জন্য যা টাকা নিয়েছিল, মেবি 1400 টাকা নিয়েছিল আমার কাছে, তো সেই ক্ষেত্রে কি আমাকে ওটা ফেরত দিবে? তা তো দিবে না। তো এই ক্লাউড কম্পিউটিং এর সেবাটা কিন্তু আসলে এরকম না যে তোমাকে আগে থেকে সার্ভিস রিজার্ভ করতে হবে, যে এত টাকা দিয়ে আমি রুমটা বুক করলাম, আহ আমি পরে গেলেও আমাকে ফেরত দিবে না, ব্যাপারটা এরকম না। তুমি যতটুকু সেবা নিচ্ছ, তুমি যদি মনে করো আজকে থেকে আমার চুক্তি বাতিল, আমি ভাই আর ব্যবহার করতে চাচ্ছি না আপনাদের সেবা, তাহলে তোমার যতটুকু চার্জ আছে ততটুকুই তারা চার্জ তোমার কাছ থেকে নিবে। ক্লিয়ার এই 3টা পয়েন্ট? এই 3টা পয়েন্ট সবাই বুঝেছো? জি স্যার। বই পুস্তকগুলো কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার কোনো উদাহরণ দেওয়া থাকে না, এই জন্য যখন ভুলে যাবা এই অডিওটা প্লে করে দেখবা। এই উদাহরণগুলো কিছু কিছু জিনিস হয়তো আমার নিজে প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া, কিছুটা হয়তো বিভিন্ন টেকনোলজিক্যাল পেজে দেখেছি, বাট আমি যখন স্টুডেন্ট অবস্থায় এই জিনিসগুলো পড়তাম আমি নিজে অতটা ফিল করি নাই। এই জন্যই বারবার বলছি যে এইভাবে মনে রাখো, তাহলে ব্যাপারগুলো সহজ লাগবে। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের জানার জন্য, হ্যাঁ, যে ক্লাউড যারা প্রোভাইডার বিশ্বের মধ্যে শীর্ষ জনপ্রিয় কয়েকটা নাম লেখা আছে, আরো এরকম অনেক আছে। জাস্ট এটা তোমাদের জানার জন্য এক নজর দেখে রাখতে পারো যেরকম সংস্থাগুলো আছে, বাট এটা তোমাদের এইচএসসি লেভেলে লাগবে না। যে আমরা যে ক্লাউড প্রোভাইডারদের কথা বলছি আসলে ওরা কারা, এরকম কয়েকটা সংস্থার এখানে নাম দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি অ্যাডভান্টেজ গুলো নিয়ে আলোচনা করি, এখান থেকে কি কি অ্যাডভান্টেজ পাই। একটা হলো যেটার কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশন নেই, তার মানে ইন্টারনেটের সাথে সংযোগ হলে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি ক্লাউডের সেবাটা নিতে পারবো। সেকেন্ড পয়েন্টটা হলো একসাথে অনেক ডাটা সংরক্ষণ করা সম্ভব। যেমন আমরা হচ্ছে প্রথম বৈশিষ্ট্যটা একটু আগে কি পড়ে আসলাম, রিসোর্স স্কেলাবিলিটি, তার মানে তাদের কাছে রিসোর্সটা এনাফ। ধরো তুমি 1 টেরা স্টোরেজ চাচ্ছ, তারা দিতে পারবে, এর থেকে বেশি চাইলে দিতে পারবে, কম চাইলে দিতে পারবে। তো আমাদের এখানে ডাটা সংরক্ষণ করা অনেক, যে পরিমাণ আছে তোমার সবকিছুই সম্ভব, কারণ তাদের কাছে রিসোর্সটা অ্যাভেলেবল। থার্ড নাম্বারটা হচ্ছে ইচ্ছা মতো আপগ্রেড করা যায়। ওই যে আমরা পড়লাম অন ডিমান্ড, ইচ্ছা মতো আমরা
সেবার মান কম বেশি করতে পারি। তারপরে ক্লাউড কম্পিউটিং সেবা তুলনামূলকভাবে খরচ অনেক কম। ডেফিনেটলি খরচ কম। তুমি যদি যেমন আমি গুগলের ডাটা সেন্টার দেখালাম, এরকম একটা এনভায়রনমেন্ট যদি নিজে ক্রিয়েট করো, একটা জায়গা লাগবে, একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে রাখতে হবে, ব্যাকআপ সিস্টেম তৈরি করতে হবে, দেখভাল করার জন্য লোক লাগবে, তাহলে তো অনেক ঝামেলা বেশি, খরচও বেশি। সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই ক্লাউড কম্পিউটিং এর একটা সুবিধা আমরা বলতে পারি যে এখানে খরচ কম। প্রায় সকল প্রকারের কম্পিউটিং ডিভাইস বলতে এখানে তোমার হতে পারে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, যেটাই বলো না কেন, যে কোনোটা ব্যবহার করে যে কোনো জায়গা থেকে তুমি এই ক্লাউড কম্পিউটিং এর সেবাটা নিয়ন্ত্রণ করতে পারবা। অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম, এই পয়েন্টটা আমার একটু বলার আছে। এটা এট এ টাইমে আমরা সুবিধার ঘরেও পড়বো, অসুবিধার ঘরেও পড়বো। এখন ব্যাপারটা কেমন, প্রথমত পজিটিভ দিকটাই বলি। অধিক নির্ভরযোগ্য নিরাপদ সিস্টেম বলতে যে সংস্থাগুলো আমাদেরকে এই সেবাটা দিবে তারা আসলে তো খুব অথেন্টিক একটা অর্গানাইজেশন। তারা এমন না যে আমাদের ডাটা আরেকজন কিছু ঘুষ দিয়ে চাইলেও আর আমাদের প্রাইভেসি ব্রেক করে দিয়ে দিলে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আমরা যে সংস্থাগুলোর নাম দেখে আসছি, ধরো যে গুগল, অ্যামাজন, এরা তো কখনো আসলে আজ পর্যন্ত শোনা যায়নি যে মানুষের তথ্যের প্রাইভেসিটা ব্রেক হয়েছে। তাহলে তার মানুষ, যারা ভিআইপি মানুষ, তারাও তো ওখানে ডাটা নিরাপদে রাখতেছে। যেমন জিমেইল পৃথিবীর সব দেশের মানুষ ব্যবহার করে থাকে, কোনোদিন কিন্তু এরকম হয় নাই যে তাদের তথ্য প্রাইভেসি ব্রেক হয়ে আরেকজন চুরি করেছে, এরকম শোনা যায় নাই। তো যার কারণে আমরা এটা নির্ভরযোগ্য বলতে পারি। নিরাপদ সিস্টেম বলতে এখানে ডাটা রিকভারি, ব্যাকআপ সিস্টেম গুলো থাকে। যেমন একটু আগে এখানে ভিডিওতে তোমরা দেখেছো যে তারা অলওয়েজ মনিটরিং করতেছে। হ্যাঁ, তারা কিন্তু বুঝতে পারে যে কোন কম্পিউটার বা কোন ভার্চুয়াল মেশিনটা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে গেছে, কি সমস্যা, তারা কিন্তু চেক করে ওটা চেঞ্জ করে দিচ্ছে। এখন আমরা কিন্তু ইউজার দিক থেকে কিন্তু বুঝতে পারবো না, কারণ আমরা যে কাজটা হবে যে অন্য জায়গায় তার এটার ব্যাকআপ রেখা আছে এবং তাদের ভিতরে এমন ভাবে নেটওয়ার্কিং করা আছে যে তোমার একটা যদি কোনো কারণে ফল করে, তাহলে আরেক জায়গা থেকে অটোমেটেড আমরা সেবাগুলো পেয়ে থাকি। তারা বুঝতে পারবে তোমার ডাটা যেখানে ছিল সেখানে হয়তো প্রবলেম হয়েছিল, কিন্তু ইউজার এন্ড থেকে আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের ডাটা যে জায়গায় রাখা ছিল সে সার্ভার বা সেটার হার্ড ডিস্ক বা কোনো কিছু ক্র্যাশ করেছে, এটা আমরা বুঝতে পারবো না। তো আর এখানে এমন সিকিউরিটি মেথড গুলো ব্যবহার করা থাকে, এটা আসলে হ্যাকারদের পক্ষে হ্যাক করাটাও কিন্তু অনেক কষ্টসাধ্য। হবে না এটা বলা যাচ্ছে না, তবে যারা খুব ভালো মানের প্রোগ্রামার তাদের দ্বারাই, এই যারা বড় বড় সংস্থা আছে এরা সিকিউরিটি সিস্টেম গুলো দিয়ে থাকে। বাট এট এ টাইমে অসুবিধা কেন, অসুবিধাটা হলো যে তুমি তো তোমার নিজের কোনো জায়গায় রাখতেছো, মানুষকে বিশ্বাস করে এক জায়গায় রাখতেছে, সেটা চুরি যে হবেই না এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না। এই জন্য এই টার্মটা এট এ টাইমে আমরা সুবিধার মধ্যেও বলবো, অসুবিধার মধ্যেও বলবো। আচ্ছা, এখন আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি আলোচনা করি, তাহলে ক্লাউডে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত হয় তা জানা যায়। মনে করো আমি আমার ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি, তোমাদের এই যে ক্লাসগুলো, এখন ইউটিউব অথরিটি কোন দেশের সার্ভারে এটা রাখছে এটা কি আমার জানার কোনো সুযোগ আছে? কি জানি যে কোথায় রাখতেছে? জানি না। মানে তোমরা যখন টাকা দিয়ে অথরিটির সাথে কন্ট্যাক্ট করবা, তারা তোমাকে একটা স্পেস দিবে, একটা লগ ইন সিস্টেম দিয়ে দিবে, কিন্তু তারা কোথায় রাখতেছে, কিভাবে প্রসেস করতেছে, এটা কিন্তু আমাদের জানার সুযোগ নেই। এছাড়াও আমরা বলেছি যে ক্লাউড কম্পিউটিং এর সেবাটা নিতে গেলে প্রথমে আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম, সার্বজনীন একটা ডেফিনেশন দিয়েছিলাম যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গ্লোবাল সুবিধা ভোগ করার পদ্ধতিটাকে আমরা বলেছিলাম ক্লাউড কম্পিউটিং। তার মানে ইন্টারনেট কানেকশন ইজ মাস্ট। এখন ইন্টারনেট যদি হাই স্পিডের না হয় তাহলে তো আমরা ক্লাউডের সেবাগুলো নিতে পারবো না। তাহলে এইখানে একটা ব্যাপার হলো যে কোনো কারণে যদি আমরা হাই স্পিডের ব্যান্ডউইথ না পাই, তাহলে কিন্তু আমরা ক্লাউড সার্ভিসটার সেবা থেকে বঞ্চিত হব। ক্লাউডে ব্যবহৃত তথ্য বা ডেটার উপরে ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। যেহেতু আমি একটা থার্ড পার্টির বা অন্য জনের জায়গায় আমি ডাটা রাখতেছি, সেখানে তো ফুল নিয়ন্ত্রণ আমার থাকবে না, এটাই তো স্বাভাবিক। মনে করো যে আমি শুধু একটা জায়গা ভাড়া নিয়েছি, মানে ব্যাপারটা যদি আমি এরকম বলি যে
আমি একটা রেস্টুরেন্টে ধরো কোনো একটা পার্টি করার জন্য আমরা একটা স্পেস ভাড়া নিলাম। এখন আমরা শুধু ওই জায়গাটা ব্যবহার করতেছি। এখন ওইখানে আরো যে জিনিসগুলো আছে, যেমন মনে করো যে ওই অনুষ্ঠানটা করার জন্য একটা লাইটিং দরকার, ওখানে একটা এসি সিস্টেম আছে। এখন আমরা জায়গা ভাড়া নিয়েছি, এসি বা লাইট সবকিছু চলতেছে, হঠাৎ করে মনে করো একটা এসি নষ্ট হয়ে গেল বা একটা ল্যাম্প বন্ধ হয়ে গেল বা কেউ শয়তানি করে অফ করলো, তাহলে ওই জায়গাটার উপর ফুল নিয়ন্ত্রণ কি আমার আছে? আমার তো ফুল নিয়ন্ত্রণ নাই। আমি শুধু জায়গাটা ভাড়া নিয়েছি। আমার এনভায়রনমেন্টটা হয়তো এরকম থাকার কথা যে সবকিছুই ওকে থাকবে, কিন্তু নাও তো থাকতে পারে। কারণ আমি শুধু জায়গা নিয়েছি, আমি তো এট এ টাইমে এসিও কন্ট্রোল করতেছি না, ল্যাম্পও কন্ট্রোল করতেছি না। আমি শুধু ওখানে আমরা এনজয় করার জন্য গিয়েছি। মানে অথরিটির উপরেও কিছু কর্তৃত্ব থাকে, আমরা কি করতেছি সেটার উপরে তো আমাদের নিয়ন্ত্রণ থাকতেই হবে। বাট এখানে অ্যাকুমুলেট ভাবে ঘটনা ঘটতেছে, ক্লাউড প্রোভাইডার এবং ইউজার, তার মানে দুজনের মিলে এখানে নিয়ন্ত্রণটা ডিপেন্ড করতেছে। তো সেই ক্ষেত্রে এখানে ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকবে না, এটাই স্বাভাবিক। ক্লাউডে ব্যবহৃত তথ্য কোথায় প্রসেস হচ্ছে ব্যবহারকারী তা জানতে পারে না। তার মানে কিভাবে প্রসেস হচ্ছে, কোথায় প্রসেস হচ্ছে, এগুলো আমরা কিছুই জানি না, কিন্তু আমরা ডে বাই ডে, দিনের পর দিন ওখানে ডাটাগুলো রাখতেছি। ক্লাউডে তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা নিশ্চয়তা কম। যদিও আমি একটু আগে বলেছি যে যারা ভালো কোম্পানি তারা বছরের পর বছর ব্যবসা করতেছে, যদি তাদের আসলে ট্রাস্টেড অর্গানাইজেশন না হতো তাহলে তো তারা ব্যবসা করতে পারতো না। কিন্তু তারপরে তো 100% নিশ্চয়তা দিয়ে বলা যাবে না। যেমন অনেক ইউনিভার্সিটি আছে তাদের রিসার্চ পেপার গুলো তারা অন্য কারো সার্ভারে জমা রাখলো, এখন ওই দেশের সাথে তার শত্রুতা আছে, সে তারা দেখলো যে গবেষণালব্ধ ফলাফল কি আছে, আমরা এটা চুরি করে দেখতে চাই। এই যেমন করোনার ভ্যাকসিনের রিসার্চের ফলাফল, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার আগে অনেক ডাটাগুলো তারা ডে বাই ডে লিখতেছে, ফর্মুলা গুলো লিখতেছে, এইভাবে তৈরি হবে। এটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে তো এটা ওই দেশটা হুমকির মুখে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি করা হয় যে যারা মনে করে যে আমি খুবই নির্ভরযোগ্য ভাবে আমার ডাটাটা রাখতে চাই, যেটা আমি অন্য কারো ওখানে রেখে বিশ্বাস পাচ্ছি না, কারণ আমাদের ইউনিভার্সিটি গুলোতে পাবলিক ইউনিভার্সিটি ম্যাক্সিমাম গুলোতেই তোমার এই ডাটা সেন্টারের সুবিধাটা কিন্তু আছে। তারা নিজস্ব ডাটা সেন্টারে তাদের রিসার্চ পেপার, থিসিস পেপার, সবকিছু বিভিন্ন নিউ প্রজেক্ট গুলো যেগুলো তৈরি করে স্টুডেন্ট টিচাররা মিলে, সবকিছু কিন্তু ওখানে তোমার ডাটাগুলো সংরক্ষণ করে, যাতে এটা অন্য কোথাও রাখলে মানে সিকিউরিটি নিয়ে যে প্রশ্নবিদ্ধ হওয়ার ব্যাপারটা সেটা যাতে না ঘটে। ক্লাউড সাইটটাতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারী তার সার্ভিস থেকে বঞ্চিত হয়। তার মানে ব্যাপারটা হলো ক্লাউড প্রোভাইডার যদি এনাফ রিসোর্সের সুবিধা দিতে পারে, যাদের ব্যাকআপ সিস্টেম আছে বা রিকভারি সিস্টেম আছে, তো তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হয় না। কিন্তু অনেকেই বাংলাদেশে আছে যারা হয়তো নির্দিষ্ট একটা স্পেস ভাড়া নিয়েছে, এখন দেখা যাচ্ছে তার এতটুকু স্পেস লাগতেছে না, সে আবার আরেকজনকে ভাড়া দিয়েছে। এইভাবে কিন্তু অনেকে ব্যবহার করে থাকে। আবার দেখা গেল যে তার ব্যাকআপ সিস্টেমটা এরকম ভালো নেই, কিন্তু টাকার লোভের জন্য মানুষকে কম টাকা দিয়ে তার জায়গাটা ভাড়া দিয়েছে। এখন দেখা গেল কোনো কারণে ওই সাইটটাতে সমস্যা হলো, নিজে তো বিপদে পড়লো, মানুষকেও বিপদে পড়লো। কিন্তু এইভাবে যদিও একজন ট্রাস্টেড যারা ব্যবসায়ী তাদের তো এরকম করা উচিত না, কারণ একটা মানুষের হয়তো ইম্পর্টেন্ট ডাটাগুলো রাখার জন্যই তো সে বাসা বাড়িতে ল্যাপটপ পেন ড্রাইভে রাখতে পারতো, কিন্তু এগুলো রাখলে কোনো এক সময় নষ্ট হতে পারে, হারায় যেতে পারে, যার কারণেই তো ওদের ওখানে রাখছে। তারা যদি তাদের ব্যাকআপ না রেখে যদি বলে যে ওই সার্ভারটা তো নষ্ট হয়ে গেছে, কোনো কারণে আমি এটা রিকভার করতে পারতেছি না, তাহলে তো একটা কোম্পানি বা তুমি একটা বিজনেস রান করছো, সব ডাটাগুলোই তো মনে করো যে চুরি হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে মানুষ বিপদে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং এর এই অসুবিধাগুলো আমরা দেখে থাকি।